সুপ্রিয় দর্শক, আমি রাশেদ লিমন স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। অতি বাম অতি ডান সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ক্ষমতায় গিয়ে লুটপাট করতে পারছে না বলেই সরকারের সমালোচনা করছে বিএনপি। অন্যদিকে বিএনপি নেতারা বলছেন, স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করছে সরকার, জনগণের কল্যাণে নয়, সরকার বিরোধী দল দমনেই ব্যস্ত বলে মন্তব্য তাদের। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় জনগণের রাজনীতি আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক, আছেন রাশেক রহমান, আওয়ামী লীগ নেতা, এবং ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা। দর্শক, আপনারা চাইলে এই আলোচনায় অংশ নিতে পারেন, সেজন্য টেলিভিশনে দেখানো নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনার মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। নিজের সিদ্ধান্তে অটল শিক্ষামন্ত্রী, আদালতের নির্দেশ মানতে মাত্র একদিন বন্ধ দিলেন স্কুল। 2 মের পর তাপমাত্রা অনুযায়ী জেলাভিত্তিক সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্র নিজের চেহারা আয়নায় না দেখে মানবাধিকারের সবক দেয়। আওয়ামী লীগের সভায় শেখ হাসিনা বললেন, মার্কিন পুলিশের গুলিতে নিরীহ বাংলাদেশি হত্যার জবাব দিতে হবে। ভূ রাজনৈতিক অস্থিরতার মাসুল গুনলেও সরকারের দূরদর্শী সিদ্ধান্তের সুফল পাচ্ছে বাংলাদেশ। সৌদি আরবের বৈশ্বিক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে সালমান এফ রহমান। কায়সার কামালের কাছে দুঃখ প্রকাশ করে ফোরামে ফিরলেন ব্যারিস্টার খোকন। তারেক রহমানের সম্মতিতে সিদ্ধান্ত, বিএনপির আইনজীবীদের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা। এবং দেশের বাজারে বাড়ল জ্বালানি তেলের দাম। ডিজেল কেরোসিন লিটারে 1 টাকা, পেট্রোল অকটেন বাড়ল 2.5 টাকা, কাল থেকে কার্যকর। দেখছিলাম শিরোনাম, যেহেতু বিষয় জনগণ, আমি সৌরভ ভাই যেহেতু কাছে আছেন, সৌরভ ভাই দেখি শুরু করি। যে বিষয়টি আজকে প্রধানমন্ত্রী বলেছেন, আওয়ামী লীগের সভায় দলীয় প্রধান, তিনি যেটি বলেছেন যে ক্ষমতায় গিয়ে মানে লুটপাট করতে পারছে না বলেই আসলে সরকারের সমালোচনা করছে। না, গণতান্ত্রিক, ধন্যবাদ দুই সহ আলোচক এবং আপনাকে, সময় টিভির দর্শকদের। বহুদলীয় গণতন্ত্রে বা গণতান্ত্রিক ব্যবস্থায় তো সরকার বিরোধী দলের সমালোচনা করতে পারে, বিশেষ করে বিরোধী দল সরকারের সমালোচনা করতে পারে, গণমাধ্যম সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিতে পারে, দেখিয়ে দিতে পারে। এটাই তো হচ্ছে নাগরিক সমাজ, তাদের কথা বলতে পারে। তা সমালোচনা করতে পারবে না কেন? সমালোচনা, এখন যদি সমালোচনার ভেতরে কিছু থাকে, সেটি যদি প্রধানমন্ত্রী, না সেটি তো বলা হচ্ছে যে সমালোচনা বলতে ক্ষমতাচ্যুত করতে চায় সরকার। ক্ষমতাচ্যুত যেমন অতি বাম বলেছে, হ্যাঁ, না মানে সরকারের সমালোচনা বাংলাদেশের অতি বাম, এখন বামদেরই কোনো শক্তিই নেই। এখন শক্তিহীন এই রাজনৈতিক দল বা সংগঠনগুলো কিভাবে ক্ষমতাচ্যুত করবে? মানে কিভাবে তারা ষড়যন্ত্র করবে? ষড়যন্ত্র করতেও কিন্তু একটা শক্তি দরকার। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে অতি ডান যদি বিএনপিকে ইঙ্গিত করে থাকেন, তাহলে সেটা হতে পারে যে তার রাজনৈতিক, আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে ডানপন্থীরাই করেছে। তো সেক্ষেত্রে অতি ডান আওয়ামী লীগ কোন অবস্থায় আছে, সেটাও কিন্তু এখন মানুষের কাছে জিজ্ঞাসা। দেখুন, এখন এই মুহূর্তে জনগণের সামনে সমস্যা কি? প্রচণ্ড দাবদাহে দেশ জ্বলছে এবং মানে এ পর্যন্ত 1 ডজনখানেক মানুষ মারা গেছেন। স্কুলের শিশুরা অসুস্থ হয়ে পড়ছেন। শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ, আপনি দেখুন যে ঢাকা শহরে যে অফিস চলাকালীন যে প্রচণ্ড যানজট থাকে, এখন কিন্তু সেই প্রচণ্ড যানজট নেই। তার মানে মানুষ ভয়ে বের হতে পারছে না, মানে নিরাপত্তার জন্য, অথবা অসুস্থতার মূলত। তো এই অবস্থায় কিন্তু মানুষ আশা করে যে সরকার, বিরোধী দল, রাজনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক দলগুলো তাদের পাশে দাঁড়াবে, এবং কিছু কিছু দাঁড়িয়েছে। দেখলাম বিএনপি পানি এবং ওই বলে স্যালাইন দেওয়ার যে অনুষ্ঠান করেছে। আওয়ামী লীগের নেতারাও কোথাও করেছে। বন্ধু রাশেক রহমান বললেন যে তার এলাকায় তিনি 1 লাখ বোতল পানি দেবেন, তো ভালো হয়ে গেল। তো এটাই হচ্ছে
এর মধ্যে মানুষের এই যে অসহনীয় অবস্থা, তার মধ্যে আবার দেখলাম যে পেট্রোল, ডিজেল, কেরোসিনের দাম বাড়ছে। এটা তো মানুষকে বিপদে পড়তে, এই রাজনীতি সেটি সরকারের ব্যাখ্যা নাই। কারণ কয়েকদিন আগে কিন্তু পেট্রোলের দাম কমানো হলো, আবার আজকেই বাড়ানো হলো। মানে এই যে বাড়ানো কমানো, স্কুল কোনো কি বলে প্রাথমিক বন্ধ রাখলে মাধ্যমিক খোলা দিচ্ছে, আবার আবার মাধ্যমিক বন্ধ। আচ্ছা, নিরাপত্তার জন্য তো, এবং এটি দাবদাহ খুব বেশি দিন তো থাকবে না। আবহাওয়া দপ্তর বলেছে, আবহাওয়া দপ্তর যখন হিট অ্যালার্ট জারি করেছে তখন আমার মনে হয় যে সবার চিন্তা করা উচিত যে স্কুল খোলা রাখতেই হবে, এটি না রাখলে শিক্ষা বিভাগের মান থাকে না, এরকম ব্যাপারটা তো না। যে তারা বলতে পারে যে তাহলে যখন সহনীয় পরিবেশ আসবে, সহনীয় তাপমাত্রা আসবে, তখন ছুটির দিনে ক্লাস হতে পারে, বাড়তি ক্লাস হতে পারে। সুতরাং এটি মানে এরকম মানে বিপদে পড়ছেন কারা? বিপদে পড়ছে শিক্ষার্থীরা, অভিভাবকরা, এমনকি শিক্ষকরাও। কয়েকজন শিক্ষক মারা গেছেন, গণমাধ্যমে এসেছে। সুতরাং আমার মনে হয় যে এটাই রাজনীতির মূল বিষয় হওয়া উচিত। কিন্তু আমরা দেখি প্রতিদিনই সরকার বিরোধী দলের বিরুদ্ধে বাক্য বাঞ্ছনে, বিরোধী দল সরকারের বিরুদ্ধে, তাতে জনগণের কতটা আসে যায়, জনগণ কি কতটা লাভবান হয়। নির্বাচন চলছে, উপজেলা নির্বাচন 8 তারিখে শেষ। তো আমরা দেখলাম যে নির্বাচনটা হচ্ছে এখন নির্বাচন কমিশনের হাতে নেই, নির্বাচনটা হচ্ছে আওয়ামী লীগের হাতে। হচ্ছে যে তার প্রার্থীকে থাকবে না থাকবে, এটি হচ্ছে আওয়ামী লীগের মাথা ব্যথা। আর বিএনপি হচ্ছে কি বলে, তারা তো নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। যারা এই নির্দেশ অমান্য করে নির্বাচনে যাচ্ছে তাদের বহিষ্কার। তাহলে বর্জন গর্জনের নির্বাচন, এতে মানুষ কতটা উপকৃত হবে, কতটা লাভবান হবে, কতটা তার বাছাই করার সুযোগ পাবে। নির্বাচন তো বাছাই করার সুযোগ, অর্থাৎ 5 জন প্রার্থী হলে, 3 জন প্রার্থী হলে, এমনকি 2 জন প্রার্থী হলেও, এবং 2 জন প্রার্থী মানে একই দলের 2 জন প্রার্থীর কিন্তু কোনো, তাহলে আর 2 জন প্রার্থীর বাছাই করার সুযোগ হলো না। কারণ একই রঙের, আপনাকে নানা রঙেরই মানুষ সামনে থাকতে হবে। নানা রঙের মানে হচ্ছে নানা আদর্শের, নানা পথের, মতের। তখন বোঝা যাবে যে মানুষ, প্রধানমন্ত্রী যে বলেছেন যে অতি বাম অতি ডান, তা আমরা নির্বাচনে যদি সবাই অংশ নেয়ার পরিবেশ থাকতো, নিতে পারতো, তখন আমরা বুঝতে পারতাম যে জনগণ অতি ডানদের চায়, অতি বামদের চায়, না মধ্যপন্থীদের চায়, না আগে মধ্যপন্থী ছিল এখন পিছনে সরে আসা দলকে চায়। এটি একটা সুযোগ থাকতো। কিন্তু এখন তো হচ্ছে নির্বাচনটি একই দলের মধ্যেই। আবার জাতীয় নির্বাচনে যেমন উন্মুক্ত করে দেওয়া হয়েছিল প্রার্থিতা, যে নৌকাও দেওয়া হয়েছে, আবার নৌকার বিরুদ্ধে কেউ না আসলে তো এভাবে যদি করে অংশগ্রহণ না আসলে, এই ব্যাপারটা কিন্তু না আসলে কথাটা সহজ। হ্যাঁ, কেন আসে না এই কথাটাও, রাশিক ভাইয়ের কাছ থেকে উত্তরও আমাদের বোধহয় খোঁজা উচিত। একটু নিয়ে আসি। রাশিক ভাই, নির্বাচন নিয়ে একটু শুরু করি আপনার কাছ থেকে, উপজেলা নির্বাচন নিয়ে। সৌরভ ভাই বলেন কেন আসে না? কারণ জানে আসলে সুবিধা করতে পারবে না, জানে জনগণের সাথে বিচ্ছিন্ন অবস্থায় আছে, জানে যে বাস্তবতার মাঝে নাই। এর সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ যদি আমায় দিতে হয়, তাহলে বার কাউন্সিল নির্বাচনে যিনি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্বাচিত হলেন সভাপতি, অর্থাৎ বিএনপির ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন, হ্যাঁ, সেই নির্বাচন নিয়ে তো কিছু বিতর্কিত পরিস্থিতি হয়েছিল, কিন্তু দিনের শেষে আইনজীবীরা যাকে ভোট দিয়েছেন তারাই তো জিতেছেন। তো একজন লোক সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসলেন, এবং দীর্ঘদিন ধরে মাহমুদ্দিন খোকনের বিএনপির পক্ষ থেকে বিএনপি দলীয় যারা আইনজীবী তাদের স্বার্থকে সংরক্ষণ করা, এই যে জায়গাটা, এটা নিয়ে তো আর কোনো দ্বিমত বা সন্দেহ কারো নাই। তো কী করা হলো যে আপনি নির্বাচনে অংশগ্রহণ করলেন কেন এবং শপথ গ্রহণ করলেন কেন, আপনাকে আমি বহিষ্কার করে দিলাম। আজকে আবার সেই ব্যারিস্টার মাহমুদ্দিন খোকনকে ফিরিয়ে নিয়েছে। তার মানে হচ্ছে যে যেভাবেই হোক নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে হবে। এটা যদি আপনার রাজনৈতিক কৌশল হয়, তাহলে সৌরভ ভাই অনেক কথা বলবেন, উনি তো শুভাকাঙ্ক্ষী, হয় বিএনপি শুভাকাঙ্ক্ষী, এ তো দোষের কিছু নাই। বিএনপি তো এই দেশে একটা দল, আমি তো এর জন্য ওনাকে দায়ী করতে পারি না। না, আমি বলছি বিএনপি হতে পারে, আওয়ামী লীগের হতে পারে, আবার পুরো দেশের হতে পারে, আবার অথবা বিএনপি আওয়ামী লীগ ছেড়ে
আরো অন্য কোনো দলের হতে পারে, কিন্তু কোন দলের শুভাকাঙ্ক্ষী হওয়ার মানে এই না যে আপনি দেশের শুভাকাঙ্ক্ষী না। আমি সেটা বলতে চাচ্ছিলাম। উনি আমাকে সময়টা দেননি তার আগে। তা আমি যখন বলি আমি খুব চিন্তা ভাবনা করে কথা বলার চেষ্টা করি। তা আমার কথা হচ্ছে যে ওনার জায়গা থেকে তো উনি ঠিক আছে যে তারা নির্বাচনে আসছে না, কিন্তু সৌরভ ভাইকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে কেন আসছে না, সত্যি তো উনি উত্তর দিতে পারবেন না, উনি নিরুপায়। কারণ একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি আমার ক্ষুদ্র জ্ঞান অভিজ্ঞতার জায়গা থেকে মনে করি যে তারেক জিয়া লন্ডনে বসে কিছু অনিশ্চয়তায় ভোগেন। আপনাদের টেলিভিশন চ্যানেল বহুবার আমি বলেছি কি অনিশ্চয়তা। ওনার অনুপস্থিতিতে যদি বিএনপি একটা নির্বাচনে অংশগ্রহণ করে, ওই নির্বাচনে সে জয়ী হতে পারে অথবা রানার আপ, মানে পরাজিত বলবো না, দ্বিতীয় অবস্থানে থাকতে পারে। তো যদি জয়ী হয় তাহলে প্রধানমন্ত্রী কি হবে, মা না সে? এটা তো এখনো সমাধান হয় নাই, মীমাংসিত নয়। আবার যদি রানার আপ হয়, অর্থাৎ দ্বিতীয় অবস্থানে থেকে যদি বিরোধী দল এর দায়িত্ব গ্রহণ করে, তাহলে বিরোধী দলের নেতা কি হবে, সে না তার মা? এগুলো কিছু ব্যাপার আছে। এবং তার থেকেও বড় কথা কি, বাংলাদেশের ছোট জায়গা। সৌরভ ভাই সাংবাদিকতা করেন, খুবই সম্মানী মানুষ, আমি রাজনীতি করি, কিন্তু দেখা হয় না, দেখা হয়ে যায়। কোনো বিয়েতে দেখা হতে পারে, অনুষ্ঠানে দেখা হতে পারে, এখানে দেখা হয়ে যায়। ঠিক একইভাবে বিএনপির যারা সুস্থ ধারা রাজনীতি করে, অর্থাৎ যারা একেবারে সরাসরি সন্ত্রাসী না, তাদের মধ্যেও তো কিছু কিছু লোকের সাথে দাওয়াতটা হতে দেখা হয়ে যায়। তো তাদের সাথে যখন কথা হয় তখন তো আমরা বুঝি যে এই দলের ভিতর দুটি স্তর আছে। একটি স্তর তারেক জিয়াকে মেনে নেয়, একটি স্তর তারেক জিয়াকে তার রাজনৈতিক যে ধ্যান ধারণা বা চিন্তা ভাবনা, যা কথাবার্তা, এটাকে মেনে নিতে পারে না। সেই জায়গার থেকে যতদিন না সে দেখবে যে কেউ তাকে ধরে নিয়ে বসায় না দিচ্ছে, ততদিন পর্যন্ত সে প্রত্যেকটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত করার চেষ্টা করবে। এবং যখন কোনো একজন রাজনৈতিক নেতার এই ইচ্ছা থাকে, তখন ভাই আমরা তো মানুষ, জননেত্রী শেখ হাসিনা মানুষ, আওয়ামী লীগ মানুষের দল, ত্রুটি বিচ্যুতি আমাদের থাকতে পারে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর দেশ নেওয়ার যে চিন্তা, সেখানে কিন্তু কোনো ছেদ, কোনো ত্রুটি, কোনো বিচ্যুতি নাই। সেই জায়গার থেকে আমাদের জন্য তো সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া কঠিন, স্বর্গীয় একটা পরিস্থিতি তৈরি করা কঠিন। তবে হ্যাঁ, সকলের সহযোগিতা থাকলে আমরা অনেক কিছু করার চেষ্টা করতে পারি। সেই চেষ্টায় যদি কেউ তুষ্ট না হয় ভাই, তাহলে তো সে নির্বাচনে আসবে না। এবং আমি আপনাকে বলছি, এই যে বিরোধী রাজনীতির যে প্রয়োজনীয়তার কথা, কোনোদিন কি আপনি দেখছেন? আপনার এই অনুষ্ঠানে এসে বলছি যে বিএনপি নির্বাচনে আসে নাই ভাই, আমি খুব খুশি, আসেন আমরা নাচানাচি করি? কোনোদিন তো বলি না এটা। It's sad that a major party of this country is not participating in this noble democratic practice or endeavor rather. But fact of the matter remains, yesterday, especially on the 7th of January 2024, if BNP had participated and if they had formed an opposition party, তাহলে কি হতো? They would have had a formal role, তাদের একটা আনুষ্ঠানিক একটা ভূমিকা থাকতো in the parliament to speak for the people. সমালোচনার যে নৈতিকতার যে জায়গাটা, সেটা তৈরি হইতো। এখন আপনি তো বেছেই নিয়েছেন যে আপনি কোনো অবস্থায় আনুষ্ঠানিক কোনো কাঠামোর ভিতরে প্রবেশ করবেন না। জঙ্গলটাই যদি আপনার বেশি ভালো লাগে, তাইলে আপনি তাহলে জনপদে ডাইকে তো লাভ নাই। মানে বুঝলেন না, মানে গরু, মুরগি, হ্যাঁ, বিড়াল, এগুলোর সাথে বাঘ, নেকড়ের পার্থক্য হচ্ছে একজনের জঙ্গলে থাকতে পছন্দ করে, আরেকজন কি বলে একটা সভ্য জায়গায় থাকতে পছন্দ করে। গৃহপালিত হোক বা যাই হোক, হ্যাঁ, গৃহপালিত ওয়ার্ডটাও আমি একটা কারণে বলছি। তেমন কথা হচ্ছে কি, যে আপনি যেটা জিজ্ঞেস করলেন যে ওনার তো একটা অ্যাগ্রেশনের ভিতরে আছে, ওনার তো শান্তিপূর্ণ কোনো ট্রানজিশন বা শান্তিপূর্ণভাবে মানুষের চোখে দেখাই দেওয়া যে দেখো আমরা ঠিক, ওরা ভুল, এটার ভিতরে কিন্তু নাই। এবং মনে রাখতে হবে, পলিটিক্সে কোনোদিনও একদিনে কোনো কিছু হয় না। এবং হিটলার একটা খুব দামি কথা বলছিল, বুঝছেন? হিটলার বলছিল, ইফ ইউ আর দেয়ার ইউ ডোন্ট নিড টু এক্সপ্লেন, অ্যান্ড ইফ ইউ আর নট দেয়ার নোবডি ইজ গোয়িং টু আস্ক ফর এন এক্সপ্লেনেশন। থাকলে ভাই এক্সপ্লেন করার দরকার নাই, না থাকলে কেউ জিজ্ঞেসও করবে না। তো এটা হচ্ছে অবস্থা। আপনি দীর্ঘদিন ধরে যেহেতু নাই, আপনি রিজভী সাহেবকে নিয়ে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনিও তো দেখলাম যে আসলে উনি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, কারণ উনি তো বুঝে যে নির্বাচনটা করলে হয়তো সরকার গঠন করবো না, কিন্তু কিছু তো ভালো সিট পাইতাম। কিছু অভিজ্ঞ রাজনীতিবিদ যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল, লেখাপড়া জানে, একটা জায়গায় ছিল, তারা এসে সরকারের একটা গঠনমূলক সমালোচনা করতে, একটা চাপ তৈরি হইতো, একটা আন্তর্জাতিক ভালো কাজের সংহতির জায়গা তৈরি হতো, যে সকলে মিলে কাজ করি। এই জায়গাগুলো তো তৈরি করতে দেওয়া হয় নাই। আওয়ামী লীগ হিমসেলফ ইজ নট ভেরি হ্যাপি, উই আর ভেরি হ্যাপি দ্যাট উই আর ইন পাওয়ার, বাট আমরা কি দেশকে ভালোবাসি না? আমরা কি চাই না যে আমার দলের কোনো লোক যদি অন্যায় করে, তার বিরুদ্ধে ওই সংসদে কেউ একজন সোচ্চার হোক?
সমস্যা হচ্ছে কে সোচ্চার হবে। এই যে উনি বলতেছেন যে একই দলের থেকে সবাই দাঁড়িয়েছে, ভাই এই অপরিণীয় ক্ষতিটা কে করলো? এই অপরিণীয় ক্ষতি প্রথমে করেছেন তারেক জিয়া এবং বিএনপি, যে তারা নির্বাচনে আসবে না। 2 নম্বর কে করলো? 2 নম্বর করলো জাতীয় পার্টি, জিএম কাদের সাহেব। কেন? জিএম কাদের সাহেব যদি বিএনপির ওই অগ্রগতিক চিন্তার থেকে দূরে থাকতেন প্রথম থেকে, তাহলে কি হতো, উনি ঠান্ডা মাথায় 300 সিটে উনি প্রার্থিতা দিয়ে দিতেন, কোনো ধূম্রজাল তৈরি হতো না, তার প্রার্থীরা অনেক বেশি সোচ্চার থাকতো, অনেক বেশি সচেতন থাকতো, অনেক বেশি সক্রিয় থাকতো। উনি কি করলেন? উনি খেললেন, যাব না, এই যাই না, এইগুলা করতে করতে বুঝলেন এমন একটা অবস্থা হইলো যে গত সংসদে বোধহয় ওনাদের ছিল কতগুলো ভাই, 26টা না এরকম ছিল, 26টা, যাই না করতে করতে 26 থেকে কমে তো 11তে আসলোই। শুধু তাই না, হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেব তার পরিবারের ঘনিষ্ঠ জন যারা, তার ভাগনা ভাতিজা যাদেরকে রাজনৈতিকভাবে একটা জায়গায় নিয়ে গেছিলেন, সবাইকে আবার তিনি খোদার ফজলে সংসদের বাইরে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। শুধুমাত্র উনি রয়ে গেলেন সংসদে, আর আমার জিএম কাদের আন্টি রয়ে গেলেন। এখন এটা কি খুব বুদ্ধিদীপ্ত রাজনীতির ফলাফল কিনা এটা আমি বলতে পারবো না, এটা ওনারা আছেন, ওনারা বলবেন। আমি আমার দৃষ্টি দেখে যা বুঝি, যে জননেত্রী শেখ হাসিনার যে আহ্বানটা ছিল যে আসেন সবাই নির্বাচন করতে যাই, সকলে মিলে যে নির্বাচনটা করতে আসতেন, আপনাদের দাবি দেওয়া নিয়েই আসতেন। যদি না মানতাম তাহলে আমরা হতাম দোষী, না মেনে যদি অনাচার হতো তাহলে আমরা হতাম আরো বড় দোষী। আপনারা সকলে মিলে আন্দোলন আরো জোরদার করতে পারতেন। এবং তখন আজকে আমার নেত্রী যে কথাটা বললেন, অতি বাম অতি ডান মিলে সরকারকে উৎখাত করতে চায়, এগুলা কথা বলারও প্রয়োজন হতো না। এবং তখন হয়তো বা সত্যিকার অর্থে যদি আমরা অন্যায় করতাম, এই জনগণকে আপনারা খুঁজে পেতেন। আজকে জনগণ সকল বিষয়ে একদম 100% খুশি, এটা তো কেউ বলতে পারবে না। হযরত মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরায়েলের মানুষদেরকে শৃঙ্খল থেকে মুক্ত করে, ফেরাউনের হাত থেকে মুক্ত করে নিয়ে আসছিলেন প্রতিষ্ঠিত ভূমিতে, সিনাই পর্বতের নিচে যখন তারা অপেক্ষমান অবস্থায় ছিলেন যে 10 কমান্ডমেন্টস আসবে, অর্থাৎ তওরা আসবে, তখনও কিন্তু তারা মুসা আলাইহিস সালামের দেখানোর পথ ভুলে গিয়েছিলেন। মানুষকে 100% খুশি করা সম্ভব না। তারা হারুন আলাইহিস সালামকে চাবুক মেরে একটা সোনার একটা বাছুর বানিয়ে পৌত্তলিক পূজা শুরু করতে, আপনার মনে আছে বোধহয় গল্পটা, তাই না? আমি কথাটা বলতেছি কেন, আমি তো বলতে চাই না যে 17 কোটি মানুষের সকলে খুব খুশি, নো, দ্যাটস নট কারেক্ট। বাট পলিটিশিয়ানের দায়িত্ব হচ্ছে হি ইজ সাপোজ টু ইন্সপায়ার, হি ইজ সাপোজ টু স্ট্যান্ড এজ এ শ্যাডো। এই যে পানির কথাটা উনি বললেন না, কেন ভাই আপনার ঘরে কি পানি নাই, আমার ঘরে কি পানি নাই, বা যারে আমি পানি দিব তার কি আছে? কিন্তু এই তীব্র তাপদাহে যখন আমি রাজনৈতিক কর্মী হিসাবে, আপনি কি দিয়েছেন? যখন আমি পানি নিয়ে তার পাশে দাঁড়াবো, তখন সে বুঝবে যে আমি তার জন্য ফিল করছি, তার প্রতি আমার অনুভূতি কাজ করে। এটাই রাজনীতিবিদের কাজ। সুতরাং আপনি ফলাফল সেটা কি হবে ওইটা চিন্তা করে আপনি ওইটাকে নিশ্চিত না করলে একটা কাজ করবেন না, এটা স্বার্থপরের মতো ব্যাপার। এবং সেই জায়গাটায় বিএনপি একটা খুব শক্ত অবস্থান তৈরি করেছে। স্বার্থপর স্বার্থপর স্বার্থপর, এর থেকে বেরিয়ে না আসতে পারলে আমি মনে করি না রাজনীতির কোনো পরিবর্তন আপনি দেখতে পারবেন। আমি একটু ইকবাল ভাই, যে বিষয়টি আসলে বলছিলেন, রাশিক ভাই অনেক কিছু তুলেছেন, সেই যদি তুলি, আগের এই দ্বাদশ সংসদ নির্বাচনের ধরেন 3 থেকে 6 মাস আগ থেকে এই পর্যন্ত যদি এসে উপজেলা নির্বাচন আমরা বেশ কিছু জিনিস লক্ষ্য করেছি। সেই নির্বাচনের আওয়ামী লীগ এই যে কথা হচ্ছে ডান বাম বা অতি ডান অতি ডান, মানে জাতীয় পার্টির আসলে অবস্থানটা কোথায়? আপনাকে ধন্যবাদ, এবং সোহরাব ভাই এবং রাশিক রহমান সাহেব, আপনাদেরকে অনেক ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ যারা দেখছেন। রাশিক ভাই যে কথাগুলো বলছে ওখান থেকে একটু শুরু করি। উপজেলা নির্বাচন এবং জাতীয় পার্টির নির্বাচনে আসা না আসা, তো আসা না আসার দোলাচলে থাকার প্রতিশোধটা ওনারা ভালোভাবে নিয়েছেন, সেটা আমরা নির্বাচনের রেজাল্টে দেখেছি। দ্বিতীয় কথা হলো, আজকে যে উপজেলা ইলেকশন চলছে, ওনারা বলছেন, ওনাদের নেত্রী বলছেন যে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা নির্বাচন করতে পারবে না। কেন পারবে না? কারণ হলো, ওনারা যদি নির্বাচন করেন, ওনার আত্মীয় বা ওনার ছেলে ওনার ভাই, তাহলে নির্বাচন প্রভাবিত হতে পারে। তার মানে ওনারা স্বীকার করে নিলেন যে নির্বাচনে ক্ষমতায় থেকে যদি কেউ নির্বাচন করে, সেই নির্বাচন প্রভাবিত হয়। তার মানে 2023-এ যে নির্বাচন, এই যে
এমপি নির্বাচন হলো, জাতীয় সংসদের নির্বাচন হলো, সেই নির্বাচন ওনাদের ক্ষমতায় ওনারা থাকতে, এমপি মন্ত্রী থাকতে এই নির্বাচনটা হয়েছে। সুতরাং সেই নির্বাচন প্রভাবিত হয়েছে, সেটা ওনাদের কাজের মাধ্যমেই প্রমাণিত হচ্ছে। দ্বিতীয় কথা আমি একটা জিনিস বলতে চাই, সেটা হলো আমি মনে করি যে ভোট অধিকার নাই, হরণ হয়েছে। জনগণের মাঝ থেকে ভোটের অধিকার হরণ করেছেন এই সরকার। এখন দেখি যে ওনার নিজের দলের যারা কর্মী আছে নিবেদিত, যারা দীর্ঘদিন রাজনীতি করেছে, তাদেরও ভোটে দাঁড়ানোর অধিকার খর্ব করার চেষ্টা করছেন। এটা তো গণতান্ত্রিক ভাষা হতে পারে না। কারণ উনি যেমন, ওনার বাবা যদি এমপি থাকেন, উনি কেন নির্বাচন করতে পারবে না? উনি প্রাপ্তবয়স্ক, উনি এদেশের নাগরিক, উনি দলের একজন নিবেদিত কর্মী। উনি যদি মিছিল করতে পারে, মিটিং করতে পারে আওয়ামী লীগের পক্ষে, তাহলে এখন কেন এসে বলতেছেন যে নির্বাচন করা যাবে না? কারণ দলের ভিতরে গণতন্ত্রের চর্চাটা নাই। যদি নির্বাচন নিরপেক্ষই হয়, নির্বাচন নিরপেক্ষতার দায়িত্ব যেমন সরকারের তেমন নির্বাচন কমিশনের। সেখানে আমরা আগাম কেন বলি যে রাশেক রহমান সাহেব যদি দাঁড়ায় বা তার সন্তান যদি ভোটে দাঁড়ায়, তাহলে উনি যেহেতু এমপি আছেন এক্সাম্পল, তাহলে নির্বাচন প্রভাবিত হতে পারবে। তাহলে প্রশাসন কি করছেন, কি করবেন, সরকার কি করবেন, কেন প্রভাবিত হবে? নির্বাচনের জায়গায় হবে। তাহলে ওনার দলের যে এমপি মন্ত্রী, তাদের উপরেই ওনাদের আস্থা নেই, কারণ ওনারা ওনাদের কথা শুনবে না, অথবা প্রভাবিত করার একটা রেওয়াজ এই দেশে এস্টাবলিশড হয়ে গেছে গত 2014, 2018 এবং 2024 সেটা এস্টাবলিশড হয়ে গেছে। সুতরাং সেই কারণেই হয়তো ওনারা এখন নির্বাচনের অধিকার থেকে, যারা আমাকে বা আমার সন্তানকে বা আপনাকে, আপনার সন্তানকে, ওনার এমপিদের সন্তানদেরকে, ভাইদেরকে এখন ওনাদের সেই নির্বাচনে দাঁড়ানোর অধিকারটা ওনারা এখন খর্ব করার চেষ্টা করতেছে। সুতরাং আমি মনে করি জিনিসটা স্ববিরোধী। ওনারা এটা করা উচিত না, এবং ওনাদের মধ্যে সেই আস্থা, নিজেদের মধ্যে থেকে সেই আস্থা নাই। আর একটা বিষয়, তারপর আপনি বলছিলেন, আমি একটা শব্দ আমি ঠিক মতো বুঝি না, এই জন্য বোঝার জন্য বলছিলেন যে এই যে আসবো না আসবো, এটা নিয়ে একটা ইয়া ছিল, এই জন্য প্রতিশোধ নিয়েছে, মানে আমি এটা বুঝি না আর কি, একটু যদি না, এটা ওনার কথার রেশ ধরে আমি বলছি। উনি যখন আমাকে বলছেন যে জে এম কাদের সাহেব ভালো করতো যদি প্রথম থেকেই ওনাদের কথা শুনতেন, এটা হলো ওনার ভাষা। কারণ জে এম কাদের সাহেব এই দিকে নির্বাচনে আসবো আবার আসবো না, মানে উনি বিএনপিকে মিন করে যে বিএনপির দিকে একটু যোগাযোগ করার চেষ্টা করছে, এই সব কারণে শেষ পর্যন্ত এসে ওনাদের নির্বাচনে এই অবস্থা। তার মানে সেখান থেকে আমি নিয়ে বললাম যে কারণেই ওনারা 26টা দিয়েও শেষ পর্যন্ত 11টা দিয়ে কোনো রকমের খেলাটা শেষ করে দিয়েছে। মানে 26টা যে দেয়া নেওয়া ছিল, সেটা আপনি কি মানে স্বীকার করছেন এরকম কিছু একটা? সেটা তো সর্বজন স্বীকৃত, সেটা তো আমার দলের চেয়ারম্যানও স্বীকার করেছে, এবং ওনার দলের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বহস্তে লিখিত পত্রের মাধ্যমে সব জায়গায় জানিয়ে দিয়েছে। আমরা জীবনে কোনো দিন শুনি নাই, এই রাজনৈতিক ইতিহাসে রাজনীতিবিদরা বলতে পারবে যে এই ধরনের কোনো ঘটনা কোনো কাজ। আপনারা যারা জাতীয় পার্টির করেন বা জাতীয় পার্টির নিবেদিত প্রাণ বলছেন, আপনারা তখন আপনাদের দলীয় ফোরামে এগুলো তোলেন না? আপনি তো একজন মানে চেয়ারম্যানের উপদেষ্টা, তার এই ধরনের সিদ্ধান্তগুলো নিয়ে আপনারা কথা বলেন না? অবশ্যই আমরা কথা বলি এবং কথা হয়েছেও, এবং কিন্তু আপনারা দেখেছেন যে গত শনিবারে যে আমাদের বর্ধিত সভা ছিল, সেখানে উনি বলেছেন নির্বাচন নিয়ে খোলামেলাই বলেছেন কি হয়েছে, কি হয়েছে তিনটি দেশের, উনি এইভাবেও বলেছে। সেটা নিয়ে অনেক বাদ অনুবাদও হয়েছে। ওনাদের সেক্রেটারি সাহেব বলেছেন যে তিনটি দেশের যে চাপ, এই তিনটি দেশের চাপ কারা, এটা খোলাসা করে বলতে হবে। তার মানে উনি কিন্তু বলেছেন যে নির্বাচনের সময় তিনটি দেশের চাপ ছিল, এবং নির্বাচনের আগ মুহূর্তে এবং নির্বাচনের সময় যে চাপটা আমাদের দলের উপরে ছিল, সেটা তো স্পষ্ট। সেদিন বনানীর অফিসে আমরাও ছিলাম, আমাদের অফিস ছিল র্যাব, আর্মি এবং সবার দিয়ে ঘেরা, এবং আমাদের চেয়ারম্যান সাহেব তার রুম থেকেই বের হতে পারে না। তো সে তো বাধ্য হয়েছে, এবং এমনভাবেই ওনাকে বাধ্য করা হয়েছে যে ওনাকে 26টি সিট, তাও আবার
আমার দলের চেয়ারম্যানের সিদ্ধান্ত মোতাবেক হতে পারে না, সেটা ওনার দলের চেয়ারম্যান, আওয়ামী লীগের চেয়ারম্যান সভাপতি, তিনি সিদ্ধান্ত দিয়ে তিনি সেটাকে ডিস্ট্রিবিউট করেছে। তো সেগুলো তো ওপেন। আমাদের আজকে একটু সময় কম, একটু ইয়া হয়ে গেছে। আমি একটু সৌরভ ভাইয়ের কাছে আসার কথা থাকলেও আমি একটু রাশেক ভাইয়ের কাছে যাই, সৌরভ ভাইয়ের কাছে আসতেছি শেষে। যে বিষয়টি আসলে একটা ঐকিক নিয়ম, মানে ঐকিক নিয়মের মতো একটা অঙ্ক মিলিয়েছেন এই যে বিষয়টা, যে যেহেতু এমপিদের আত্মীয় স্বজন আসতে পারবেন না, তার মানে স্থানীয় প্রভাবিত হয়, তার মানে দলীয় সরকারের অধীনে নির্বাচন। প্রথম কথা, এই নির্দেশনাটা যেটা আওয়ামী লীগ দিয়েছে সেটার পিছনে দর্শন আছে। দর্শনটা হচ্ছে, যিনি সরাসরি আওয়ামী লীগের মনোনয়নে ইতিমধ্যেই এমপি নির্বাচিত হয়েছেন, তার সন্তানও যদি এখন উপজেলা চেয়ারম্যান নির্বাচন করে, সেই ক্ষেত্রে প্রান্তিক পর্যায়ের অন্যান্য ত্যাগী নেতাকর্মীদের রাজনৈতিক মূল্যায়ন বা সম্মান দেওয়ার যে জায়গাটা, সেটা সীমিত হয়ে আসে। সেই প্রেক্ষিতটাকে মাথায় রেখে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এখন এই নির্দেশনার শেষ পর্যন্ত কি হবে, জনাব ওবায়দুল কাদের আমার মাননীয় সাধারণ সম্পাদক মহোদয় ইতিমধ্যে টেলিভিশনে বলেছেন, এবং আজকে এখনও কেন্দ্রীয় কমিটি বৈঠক চলছে। সুতরাং অমীমাংসিত কোনো ব্যাপার নিয়ে আমি শেষ আলাপ করতে পারবো না। আমি শুধু বলতে চাই যে স্বজনদের নির্বাচনে অংশগ্রহণ না করার পিছনে একটা দর্শন আছে। এই দর্শন সঠিক কি সঠিক না, গণতান্ত্রিক কি গণতান্ত্রিক না, সেটার জন্য আরেকটা অনুষ্ঠানে আমাকে ওনার সাথে রাখবেন। একটা ভালো বিতর্ক হতে পারে, অনেক কিছু আমরা শিখবো একে অপরের কাছ থেকে। এটা এক। 2 নাম্বার, আমি কিন্তু ওনার কষ্ট বুঝি, উনি যেখানে আসছেন। আমি একটু রিসার্চ করে আসছি আসার আগে, একটু সংক্ষেপে জীবনের প্রথম ওনার সাথে আমি রক্ষ করতেছি। উনি কিন্তু বরিশালে একটা নির্বাচন করতে গেছিল, সিটি কর্পোরেশন নির্বাচন না করছেন। ওনাকে এটাই আনছিল, কিন্তু বহিষ্কারও করছিল যখন উনি কথা শুনে নেই। সেটা প্রথমবার। হ্যাঁ, হোক না, আমি তো আর বইটা রাখি না, প্রথমবার না দ্বিতীয়বার না তৃতীয়বার। 2023 কথা হচ্ছে, আপনি মনোনয়ন পাবেন কি পাবেন না, নির্বাচন করতে পারবেন কি পারবেন না, স্বজন কি স্বজন না, এই যে খেলা, এটা জাতীয় পার্টিতে অনেক বেশি হয়। এবং তার থেকে বড় কথা কি জানেন, আমি এই কথাটা আজকে তুলতে চাইনি, আমি লজ্জিত। জাতীয় পার্টির বর্ধিত সভা, এটা ইউটিউবে গেলেই পাবেন, জিএম কাদের সাহেব পরিষ্কারভাবে বলতেছে, আমি আমার সহধর্মিনীর মনোনয়ন উত্তরা থেকে চেয়েছিলাম এই কারণে যে উত্তরা থেকে সে যদি এমপি হয়ে আসতো, তাহলে জাতীয় পার্টির কোনো টাকা পয়সা নিয়ে চিন্তা করা লাগতো না, কারণ উত্তরায় ব্যবসায়ী ধর্নাঢ্য শ্রেণীর লোকজনের সংখ্যা অনেক বেশি। এটা কি ভাই, আপনি এরকম রাজনৈতিক বক্তব্য শুনছেন কোনোদিন? শোনার পরে আমার মনে হইলো যে না জেতাটাই ভালো হয়েছে। কারণ এত পাবলিকলি যদি আমরা বলি যে একটা রাজনৈতিক দলের অর্থায়ন আমরা এইভাবে করব, তাহলে তো যেটুকু পর্দা ছিল ওইটা আপনি টাইনা ছিঁড়ে ফালাই দিলেন। তো দিস ইজ দ্য প্রবলেম। আমরা যখন ক্রিটিসিজম করবো, আমাদের বুঝতে হবে আমরা কন্টিনিউ করবো। আর উপজেলা নির্বাচনের ব্যাপারে একটা কথা বলি, কোনো পার্টিজান কথা ছাড়া, উপজেলা নির্বাচন যদি সুষ্ঠু, প্রতিযোগিতায় পরিপূর্ণ, শান্তিময় হয়, স্বচ্ছ হয়, একদমই সময় তাহলে স্বজন করলো না করলো সেটা তো ওটা নিয়ে একটা বিতর্ক থাকতে পারে, কিন্তু তারপরেও দেশের মানুষ খুশি থাকবে। আচ্ছা, এই কথা হচ্ছিল দলের ভিতরে গণতন্ত্র নিয়ে, একটু একদম সব এক মিনিটের মধ্যে যদি বলেন। না, দলের ভিতরে গণতন্ত্র, বাইরে গণতন্ত্র। দলের ভিতরে গণতন্ত্র থাকলে দেশে গণতন্ত্র থাকবে, দেশে গণতন্ত্র থাকলে সুষ্ঠু নির্বাচন হবে। আজকে উপজেলা নির্বাচন এটা কৃত্রিমভাবে করার চেষ্টা, প্রতিদ্বন্দ্বী নেই কিন্তু প্রতিদ্বন্দ্বী বানানো। এখানে 2 দলের 2 নেতা 2 ধরনের বক্তব্য দিয়েছেন, তো আমরা তো দর্শক। আমরা দেখছি যে এই নির্বাচনে যদি বিএনপি আসতো, তাহলে আওয়ামী লীগ যে এত কসরত করতে হচ্ছে, এত অনুশীলন করতে হচ্ছে, কাকে বহিষ্কার করা হবে, কাকে দেয়া হবে না, কিচ্ছু করতে হতো। প্রতিদ্বন্দ্বীকে, প্রতিপক্ষকে মোকাবেলা করার জন্য সবাই একজোট হতো। রাশেক রহমান এবং তার ওখানে যিনি এমপি, নির্বাচিত এমপি, তারা এক হতেন যে আমার এই উপজেলায় আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করতে হবে। আওয়ামী লীগ তো আরেকটি কি বলে নিয়ম ভঙ্গ করেছে। এখনও আওয়ামী লীগে আইন করেছে উপজেলা নির্বাচন অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে। এই আইন বাতিল করেছে বলে আমাদের জানা নেই, কিন্তু আওয়ামী লীগ আজকে কিভাবে দলীয় প্রতীকটা বাদ দিল জানি না। মানে তাহলে কি এটি মানে দলের সিদ্ধান্ত হয়েছে কোনো, মানে দলের গঠনতন্ত্র পাল্টানো হয়েছে অথবা আইন পাল্টানো হয়েছে? না, আইন পাল্টানো হয়েছে কিনা? না, এটা আইন পাল্টানো লাগবে না তো। কারণ হচ্ছে আমি তো কোনো মনোনয়ন দিচ্ছি না দল হিসেবে, সুতরাং যত লোক দাঁড়াচ্ছে সকলে স্বতন্ত্র হিসেবে দাঁড়াচ্ছে।
আওয়ামী লীগ যতক্ষণ না কোনো নমিনেশনের এবং তালিকা সেইটা না না প্রকাশ বলতে পারে না, দলীয় যে প্রতীক মুখে- না দেওয়ার না, কোনো বলছে, ইয়ে নাই। বলেন মুখে একটু দিবা না, না। না, 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 না। ওই তো তার না, আবার না, বলছে না, যে কেউ মন্ত্রী যদি এমপির প্রতীক না দেয়। স্বজনরা- না। মন্ত্রী এমপির স্বজনরা না। প্রার্থী হবেন না, সেটা তো বলতে পারে। মন্ত্রী কিন্তু বলতে পারে। বলছেন হ্যাঁ। প্রার্থী হবেন না, হ্যাঁ। কিন্তু বলছেন না যে আপনি দলীয় প্রার্থী হবেন। না, দলীয় না, দলীয় কেউ না। আমি বলতেই পারি এখানে তো কে দল প্রার্থী নাই। হবে বা হবে না সেটা না বলতে না পারি। এখানে তো দল নাই, কাজে বাট প্রতীক এই- দেওয়ার বাট কিছু এখানে নেই। কোনো বিষয় নাই। হ্যাঁ, না, প্রতীক তাহলে দেওয়ার যে কিছু কেউ নেই। আমি দল যে কেউ হিসেবে হতে পারে। আসে আমি না। আপনাকে আইনটা ধরাই দিলাম, আমি বলছি- মানুষকে বিভ্রান্ত হতে দিব না, না। না, আমি বিভ্রান্ত এখানে না। আইন পরিবর্তন করা আমি- হয়নি। বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার সহ আওয়ামী লীগের যারা কার্যনির্বাহী কমিটির সদস্য সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে না, 2015 কোনো সালে তো দলীয় নির্বাচন হয়েছে। মনোনয়ন দেওয়া হচ্ছে না। না, এই দেওয়া নির্বাচনে হচ্ছে না। আর যে আজকে যেটা আজকে আর সময় দিতে পারছি না। 2015 সালে তো আইন আপনাদের করা হয়েছিল, তিনজনকে ধন্যবাদ জানিয়ে শেষ আচ্ছা, করছি বলছি না। আজকের অনুষ্ঠান। মানে আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।